স্ক্রিনে লেকচার নাম্বার 12 এটা। আমি শিরোনামটা আবার এখানে দেখাচ্ছি, অ্যানিমাল ব্রিডিং, ইনব্রিডিং অ্যান্ড ক্রস ব্রিডিং অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট অ্যানিমালস। প্রথমেই আমরা জানি অ্যানিমাল ব্রিডিং কি। অ্যানিমাল ব্রিডিং হচ্ছে পশু পাখির দৈহিক গুণাগুণ উন্নয়নের জন্য জেনেটিক্সের সূত্র ও পদ্ধতির প্রয়োগকে এক কথায় পশু প্রজনন বলে। আমরা যদি একটু বিস্তারিত বলি সেক্ষেত্রে বলতে পারি, যেহেতু এটা ফলিত প্রাণী বিজ্ঞানের একটা শাখা, সেহেতু আমরা বলতে পারি যে মানুষের অধিকতর কল্যাণে বিজ্ঞানসম্মত যে উপায়ে, বিশেষত জেনেটিক্সের জ্ঞানের আলোকে বিদ্যমান পশু পাখির থেকে প্রজননের মাধ্যমে অপেক্ষাকৃত উন্নত ও টেকসই জাতের পশু পাখির উদ্ভাবন পদ্ধতিকে আমরা এক কথায় পশু প্রজনন পদ্ধতি বলি। অর্থাৎ জেনেটিক্সের সূত্র প্রয়োগ এবং পদ্ধতি প্রয়োগ করে আমরা এই প্রজননটা করে থাকি। এর উদ্দেশ্য জাত উন্নয়ন। এই পশু প্রজনন, অ্যানিমাল ব্রিডিং তথা পশু প্রজনন বিদ্যা পড়ার আগে আমাদের একটু ইতিহাস জানা দরকার। সপ্তদশ শতাব্দীর পূর্বে পশু প্রজননের কোন উল্লেখযোগ্য ঘটনা বিজ্ঞানীদের কাছে লিপিবদ্ধ নাই বা তার ইতিহাস আমাদের জানা নেই। সপ্তদশ, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতেই পশু প্রজননের মূল ভিত্তি রচিত হয়। সপ্তদশ শতাব্দীতে তোমরা জানো যে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েনহুক অণুবীক্ষণ যন্ত্র যখন আবিষ্কার করলেন, তারপরে শুক্রাণু আবিষ্কার, এরপরে 1673 খ্রিস্টাব্দে টেলিগ্রাফের বিপন্ন আবিষ্কার প্রাণী জগতের অনেক রহস্য উদ্ঘাটনে সাহায্য করে। অবশেষে 1685 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কালাঞ্জানির কৃত্রিম উপায়ে কুকুরের বাচ্চা জন্মানোর ঘটনা পশু প্রজননকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ প্রকৃতিবিদ আমরা জানি চার্লস ডারউইন তার বাছাইকরণ বা সিলেকশন তত্ত্বের ভিত্তিতে পশু প্রজনন অনেক দূরে এগিয়ে যায়। অতঃপর মেন্ডেলের সূত্র আবিষ্কার হওয়ার পরে আমরা জানি যে এই পশু প্রজননকে আরো সম্প্রসারণ এবং আরো সুনির্দিষ্টভাবে বিজ্ঞানীরা এগিয়ে নিতে পেরেছিলেন। পশু প্রজননের ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর অবদান হলো আমরা জানি যে কৃত্রিম প্রজনন। যদিও বেশ কয়েক শতাব্দীর পূর্বেই এই কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার হয়, তথাপি এর প্রসার এবং আধুনিকায়ন ঘটে এই বিংশ শতাব্দীতেই। পশু প্রজননের ক্ষেত্রে এই প্রযুক্তি পৃথিবীর সর্বত্র ব্যবহৃত হচ্ছে। একেবারে উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল অনুন্নত দেশের ছোট বড় সব জায়গায় এই প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এখন এই পশু প্রজননের সময় আমরা জানি প্রধান দুটি বিবেচ্য বিষয় আছে। তার একটি হলো সদস্য নির্বাচন এবং অপরটি নিয়ন্ত্রিত প্রজনন। কারণ আমি যে পশুটিকে নিয়ে কাঙ্ক্ষিত পশুটি সিলেকশন করবো তার গুণাবলী আমাকে আগে জানতে হবে। এই গুণাবলী জানার সময় আমরা জানি তার জেনেটিক্যাল গঠন, তার ফিজিওলজি এবং বায়োকেমিক্যাল অনেক প্রাণরাসায়নিক ঘটনা আমাদের জানতে হবে। এক কথায় সদস্য নির্বাচনের পূর্বে সেই সদস্যের পেডিগ্রি বিশ্লেষণের প্রয়োজন। এরপরে সদস্য নির্বাচন করার পরে আমরা নিয়ন্ত্রিত প্রজননটার উপরে গুরুত্ব দিই। এক্ষেত্রে দেখা যায় যে সাধারণত নির্বাচিত সদস্যের মধ্যেই নিয়ন্ত্রিত হয়ে প্রজনন পদ্ধতি আরোপ করা হয় এবং তারও নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমরা এই প্রজনন বা এই ব্রিডিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত ব্রিডটা কি হবে তার জন্য একটা রূপরেখা পূর্বে থেকে প্রণয়ন করতে হয়। আমরা অ্যানিমাল ব্রিডিং কি জানলাম, পশু প্রজননের ইতিহাস আমরা সংক্ষেপে বললাম। এরপরে এই অ্যানিমাল ব্রিডিং তথা পশু প্রজননের জন্য দুটো মৌলিক বিষয় বিবেচনায় আসে, একটি সদস্য নির্বাচন, আরেকটি হচ্ছে নিয়ন্ত্রিত প্রজনন। এখন দেখতে পাচ্ছ আমরা যখন আমরা আমাদের কোনো খামারে বা গবেষণাগারে এটা করতে যাব, তখন এটা একটা ছক বাঁধা প্রোগ্রাম বা আমরা নির্দিষ্ট সূচি অনুযায়ী আগাতে হয়। যেমন আমরা এই যে পশু প্রজনন করবো, এটা কোন পদ্ধতি করবো, এক নম্বর দেখতে পাচ্ছ ডেফিনিশন অফ প্রোডাকশন সিস্টেম, আমরা এখান থেকে কি উৎপাদন পাবো তার সুনির্দিষ্ট ব্যাখ্যা। তারপরে আমরা যে ব্রিডিংটা পাবো সেখান থেকে কি কি পেতে পারবো তার লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে আমরা এই লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করার জন্য কিন্তু আমরা দেখো আমরা যে পশু নির্বাচন করবো, তার ফেনোটাইপ কি, তার ফ্যামিলি
ফেনোটাইপ, একটা পেডিগ্রি। তারপর দেখো আমরা ওই ওই জীব থেকে যেটা নির্বাচিত করবো তার জেনেটিক মডেল কি হবে, ক্রাইটেরিয়া কি কি নেব আমরা, ব্রিডিং ভ্যালুটা আমাদের এস্টিমেশন করতে হবে। তারপর দেখো ম্যাটিং করতে হবে। হ্যাঁ, কনসিকুয়েন্স আমরা ধারাবাহিকভাবে ম্যাটিং করবো, তাদের মধ্যে প্রধারণ করাবো, করে আমাদের কাঙ্ক্ষিত ক্রস ব্রিডটা পাবো। তারপরে সেই ব্রিডটা আমরা একটু মূল্যায়ন করবো। যদি আমরা এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমরা ব্রিডিং যে কোনো প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে পারবো। কারণ আমরা জানি প্রত্যেকটি পরীক্ষার আগে একটা কর্ম পরিকল্পনা প্রণয়ন করা লাগে। সেই প্রণয়ন ছাড়া কিন্তু কোনো গবেষণায় কি সার্থক হয় না। এই জন্যে আমাদের যে কোনো অ্যানিমাল ব্রিডিং এর যে কোনো পদ্ধতি আরোপের পূর্বেই একটা ব্রিডিং প্রোগ্রাম আমাদের দাঁড় করানো উচিত। এখন দেখো পশু প্রজনন বিদ্যা পদ্ধতির শ্রেণীবিন্যাস। আমরা এই যে পশু প্রজনন করছি এইটার মৌলিক দুটো শ্রেণীবিন্যাস আছে। আমরা একটাকে ভাগ করছি ইনব্রিডিং, একটা বলছে আউটব্রিডিং। নিকট সম্পর্কিত স্ত্রী এবং পুরুষের মধ্যে যখন ক্রস হয় তাকে ইনব্রিডিং বলি আমরা। আসলে এই ইনব্রিডিং বিষয়টি এই সম্পর্কের নিকটের মাত্রা নির্ভর করাও কিন্তু বেশ জটিল। তবে জেনেটিক্সের ভাষায় আমরা বলি কোনো পপুলেশনের সদস্যগুলোর মধ্যে বিদ্যমান জেনেটিক সম্পর্কের তুলনায় অধিকতর জেনেটিক মিল সম্পন্ন সদস্যদের মধ্যে সংগঠিত ক্রস ব্রিডিং বলি। এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, ক্লোজ ব্রিডিং এবং লাইন ব্রিডিং। একইভাবে আমরা আউট ব্রিডিং বলতে বুঝি দূর সম্পর্কের দুটো ব্রিডের মধ্যে আমরা ক্রস করবো, রক্তের সম্পর্ক নয় এরকম। এটাকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করছি, তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার ব্রিডিং, লাইন ক্রসিং, আউট ক্রসিং, ক্রসিং ব্রিডিং, গ্রেডিং আপ এবং স্পিসিস হাইব্রিডাইজেশন। এখন আমরা ইনব্রিডিং নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু পূর্বে বললাম যে নিকট সম্পর্কিত সাধারণত রক্তের সম্পর্ক বা ঘনিষ্ঠ রক্তের সম্পর্কযুক্ত জীবের মধ্যে যখন আমরা ব্রিডের মধ্যে ক্রস করি সেটাকে আমরা এক কথাই বলি ইনব্রিড। ইনব্রিড। তো এই ইনব্রিডিং এর আমরা বললাম যে আসলে ইনব্রিডিং পদ্ধতিটা বাস্তবে পশু পাখির মধ্যেই সম্ভব, এবং সেজন্য আমরা বলে থাকি যে পশু পাখি বা অন্য কোনো প্রাণীর সাথে সৎ ভাই বোন বা পিতামাতা উভয়ের সাথে ভাই বোনের ইত্যাদিদের রক্ত সম্পর্ক, তাদের মধ্যে আমরা ক্রসকে এক কথায় ইনব্রিডিং বলি। ইনব্রিডিং এর কিছু জেনেটিক ইফেক্ট আছে। আমরা এখানে দুটো কথা লিখছি, হোমোজাইগোসিটি বৃদ্ধি এবং হেটারোজাইগোসিটি হ্রাস। সাধারণত ইনব্রিডিং করলে পরে দেখা যায় প্রকট এবং প্রসঙ্গ বৈশিষ্ট্যের সমাহার ঘটে, এবং প্রকাট যেটা বিশুদ্ধ প্রকাট বা আমরা হোমোজাইগাস প্রকাট বলি সেটি এবং প্রসঙ্গ বৈশিষ্ট্যের বেশি পাই। এই জন্যে এটা একটা মৌলিক সমস্যা। এর ফলে দেখা যায় যে সাধারণত কয়েক জেনারেশন পরে হোমোজাইগোসিটি বৃদ্ধি পাওয়ার ফলে ওই জীবটি হয়তো উর্বরতা হারায় বা তার বিকলাঙ্গতা বা নানা রকমের শারীরিক সমস্যা সহ উৎপাদন ক্ষমতা হ্রাস, নানা রকম সমস্যা দেখা যায়। এই জাতীয় সমস্যাকে আমরা হোমোজাইগোসিটি বলি। একইভাবে ইনব্রিডিং এর ফলে যখন আমরা একই গোষ্ঠীভুক্ত রক্তসমূহ ক্রস করব তখন হেটারোজাইগোসিটি হ্রাস পায়। এর ফলে বৈশিষ্ট্যের ভ্যারিয়েশন কমে যায়, এবং আমরা জানি যে এই ধরনের জীব সাধারণত যখনই হোমোজাইগোসিটি বৃদ্ধি পায় এদের মধ্যে দেখা জীবন শক্তি কি হ্রাস পেয়ে যায়। জেনেটিক ইফেক্ট দুইটা খুব লক্ষণীয়, আমরা বললাম একটা হোমোজাইগোসিটি বৃদ্ধি এবং একটা হেটারোজাইগোসিটি হ্রাস। এখন এই ইনব্রিডিংটা আমরা দুই ভাগে ভাগ করি। তোমরা দেখো একটাকে আমরা বলি ক্লোজ ব্রিডিং, আর একটাকে আমরা বলি হচ্ছে লাইন ব্রিডিং। ইনব্রিডিং মানে আমরা বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক আছে এমন 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 ঘনিষ্ঠ জনের মধ্যে ক্রস। এখন ক্লোজ ব্রিডিং যেটা হচ্ছে অধিক ঘনিষ্ঠ, এক কথায় আমরা রক্তের সম্পর্কযুক্ত বলি। এখানে কি করা হয়, নির্দিষ্ট পশু পাখির কোনো দল থেকে কাঙ্ক্ষিত বংশোদ্ভূত সদস্যগুলোকে আগে বেছে নিয়ে ছোট ছোট দল করা হয়। এরপর এই ছোট দলের সদস্যদের মধ্যে ক্রস করানো হয় এবং ক্রমাগত ইনব্রিডিং ঘটনার ফলে আমরা দেখি যে কাম্য জিনোটাইপ এবং আমরা বংশধর পাই। নিয়ন্ত্রিত এই প্রজনন প্রক্রিয়ায় বাইরের কোনো জিন এখানে আসে না, যেহেতু এটা আমরা একই গোষ্ঠীভুক্ত করছি, ফলে বাইরের জিনটা এখানে প্রবেশ করাটা নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে আমরা বলতে পারি যে এর ফলে অপ্রত্যাশিতভাবে ক্ষতিকর কোনো বৈশিষ্ট্যের প্রকাশিত হলে সংশ্লিষ্ট সদস্যকে আমরা তাকে বর্জন করতে পারি। অর্থাৎ ইনব্রিডিং যখন আমরা করলাম দেখতে পেলাম যে হোমোজাইগোসিটির কারণে যদি কোনো ক্ষতিকর প্রভাব আসে সেটাকে আমরা পরিহার করতে পারি। এভাবে আমরা ক্লোজ ব্রিডিং করে একটি গুণসম্পন্ন প্রাণীদল সৃষ্টি করতে
পারি। এখানে ক্লোজ ব্রিডিং এর ক্ষেত্রে আসলে আমরা নির্বাচন এবং নিয়ন্ত্রিত প্রজনন এই দুটি পদ্ধতির উপর খুব গুরুত্ব দিই। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, তোমরা মেরিনা ভেড়ার নাম শুনছো। প্রায় 170 বছর পূর্বে ক্লোজ ব্রিডিং এর মাধ্যমে স্পেনে এই ভেড়ার আয়োজন ঘটানো হয়। এই মেরিনার যে ব্রিড আছে, এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সূক্ষ্ম উল। এর যে দেহের যে পশম, এটা খুব সূক্ষ্ম, এখান থেকে সূক্ষ্ম উল তৈরি করা হয়। গবেষণায় দেখা গেছে যে মেরিনা ভেড়ার পূর্বপুরুষদের দেহে 2 ধরনের উল বা পশম ছিল। এখন এখান থেকে ক্রসের মাধ্যমে, ইনব্রিডিং এর মাধ্যমে তারা হোমোজাইগোসিটি বৃদ্ধির মাধ্যমে, নিয়ন্ত্রিত প্রজননের মাধ্যমে দেখা যায় যে সূক্ষ্ম পশমধারী একটা একটা ব্রিডের সেখানে তারা ব্রিডের জন্ম উৎপন্ন করলো। সেই ব্রিডটাকে তারা বললো মেরিনা ব্রিড। এটা ভেড়ার ক্ষেত্রে এরকম আপনার উদাহরণটা বললাম, এরকম অসংখ্য ব্রিড সৃষ্টি সম্ভব হয়েছে ইনব্রিডিং এর মাধ্যমে। একইভাবে আমরা ইনব্রিডিং এর আরেকটি প্রকার হচ্ছে লাইন ব্রিডিং। এটা এটা একটু আমরা জেনে নিই। প্রত্যাশিত গুণ বিশিষ্ট কোনো পূর্বপুরুষের সাথে ঘনিষ্ঠ জেনেটিক সম্পর্কযুক্ত যে বজায় রেখে যে ইনব্রিডিং ঘটানো হয় তাকে লাইন ব্রিডিং বলি। প্রত্যাশিত গুণ বিশিষ্ট কোনো পূর্বপুরুষের সাথে ঘনিষ্ঠ জেনেটিক সম্পর্ক বজায় রেখে যে ইনব্রিডিং ঘটানো হয় তাকে আমরা লাইন ব্রিডিং বলি। তোমরা জানো, দ্রুতগামী ঘোড়া বা রেসার যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়াগুলো কিন্তু আমরা লাইন ব্রিডিং এর মাধ্যমে কিন্তু এই জাত উন্নয়ন করছি। এখানে আমরা বলতে পারি যে আধুনিক দ্রুতগামী যে ঘোড়া আছে, তিনটি হচ্ছে অ্যারাবিয়ান স্টালিয়ন এর বংশধর। 1689 থেকে 1730 সালের মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডে আমদানিকৃত এই ধ্বজের সাথে স্থানীয় ফিমেল ঘোড়ার ক্রস করে আমরা দেখলাম যে F1 জেনারেশনে দ্রুতগামী ঘোড়ার জন্ম হয়। এরপরে F1 ঘোড়াগুলোকে নির্বাচন করে আবার ইনব্রিডিং করা হয়। এরপরে F2 তে উৎপন্ন স্টালিয়নগুলোকে দ্রুতগামী ঘোড়া করা হয়। এই যে এভাবে আমরা লাইন ব্রিডিং করলাম। মানে আমরা ইনব্রিডিংটা আমরা বললাম ক্লোজ সম্পর্কযুক্ত, এটিকে দুটো ভাগে ভাগ করলাম। ক্লোজ ব্রিডিং একেবারে ঘনিষ্ঠ রক্ত সম্পর্কযুক্ত, এটা আমরা বলতে পারি যে সহোদর ভাই বোনের মধ্যে। কিন্তু লাইন ব্রিডিং কিন্তু দূর সম্পর্ক, হয়তো দাদা নাতি এরকম সম্পর্ক দেখা যায়। এরকম ক্রস করেছে আমরা সরাসরি লাইন ব্রিডিং করি। আমরা ইনব্রিডিং ও লাইন ব্রিডিং বুঝলাম। এখন তোমরা দেখো, ইনব্রিডিং এর যেটা সবচেয়ে বড় অসুবিধা হোমোজাইগোসিটি, সেটা আমরা করব। এখন ইনব্রিডিং এর কি সুবিধা আছে আমরা একটু দেখে নিই। দেখো, হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়, হেটেরোজাইগোসিটি হ্রাস পায়, বিশুদ্ধ লাইনের উপজাত সৃষ্টি হয়, ক্ষতিকর জেন্ডারে হোমোজাইগাস সদস্য অপসারণ করবে। তা সত্ত্বেও এর বেশ কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা দেখি। অস্বাভাবিকতা বৃদ্ধি পায়, কারণ যেহেতু হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়, ফলে দেখা যায় যে ক্ষতিকর বৈশিষ্ট্যগুলো কাছাকাছি আসার সুযোগ পায় বেশি। উপকারী জিনের আগমন রোধ করে, যেহেতু বাইরে থেকে কোনো জিন এখানে প্রবেশের কোনো সুযোগ নেই, পরিবেশে খাপ খাওয়াতে ব্যর্থ হয়, জীবনী শক্তি, দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস পায়, প্রজনন ক্ষমতা হ্রাস এবং মৃত্যুহার বৃদ্ধি পায়। এই জন্য সাধারণত বিজ্ঞানীরা ইনব্রিডিংকে এখন নিরুৎসাহিত করে। আমরা ইনব্রিডিং এ বারবার একটি শব্দ বলছি, হোমোজাইগোসিটি। সেটা কিভাবে আসে আমরা জানি যে একটা পপুলেশনে 3 ধরনের জিনোটাইপ থাকে। আমরা জানি প্রকার 2 ধরনের এবং প্রসন্ন কি 1 ধরনের। দেখো, এই প্রকারের মধ্যে আবার দেখো, একটা হোমোজাইগাস প্রকার, একটা হেটেরোজাইগাস প্রকার। এই হেটেরোজাইগাস প্রকারটা দেখো আমরা যখন ক্রস করছি বারবার, দেখো তার ফলে এটা 50% থেকে দেখো হেটেরোজাইগোসিটির যে কলামটা আছে, এই বারবার ক্রসের ফলে কমতে থাকছে, কিন্তু হোমোজাইগোসিটি আস্তে আস্তে কি বৃদ্ধি পেতে থাকছে। এর একমাত্র কারণ হচ্ছে যে একই আত্মীয়তার সম্পর্কের মধ্যে বা একই ব্রিডের মধ্যে বারবার যখন আমরা ক্রস করছি সম্পর্কযুক্ত, তখন সাধারণত হেটেরোজাইগোসিটি হ্রাস পাচ্ছে আর হোমোজাইগোসিটি বৃদ্ধি পাচ্ছে। যেটা আমরা ইতিপূর্বে বললাম, সেটা এখানে তোমরা ক্রসের মাধ্যমে দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট জেনারেশনে যাওয়ার পর দেখা যাচ্ছে যে হেটেরোজাইগোসিটি একেবারেই ওখান থেকে লোপ পেয়ে যাচ্ছে এবং হোমোজাইগোসিটি সেখানে কি বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা আসি আউটব্রিডিং এ। আউটব্রিডিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু ব্যাখ্যা করি। বংশীয় সম্পর্ক নেই এমন স্ত্রী পুরুষের ক্রস ঘটিয়ে সন্তান জন্মদানের ঘটনাকে আউটব্রিডিং বলা হয়। অর্থাৎ দূর সম্পর্কিত বা দুইটা ব্রিড বা রেসের মধ্যে আমরা ক্রস করতে পারি। পশু প্রজননের ক্ষেত্রে আমরা একই জাতের
মধ্যে বংশীয় সম্পর্ক নেই, অথবা দুইটো জাত এমনকি ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে এই সংগঠিত আমরা যে ক্রস তাকে আমরা এক কথায় আউটব্রিডিং বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে পশু প্রজননের ক্ষেত্রে একই জাতের বংশীয় সম্পর্কবিহীন অথবা দুটি ভিন্ন জাত এমনকি ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে সংগঠিত ক্রসকে আমরা আউটক্রসিং বলি বা আউটব্রিডিং বলি। আউটব্রিডিং আউটব্রিডিং আমরা কোনো পপুলেশনে এর ফলে হেটেরোজাইগোসিটি বৃদ্ধি পায়, এবং হেটেরোজাইগাস প্রাণীরা দেখা যায় যে পিতা মাতার তুলনায় অত্যন্ত সতেজ শক্তিশালী হয়, এবং এই ঘটনাকে আমরা হেটেরোসিস বলি বা হাইব্রিড ভিগর বলি। আমরা নতুন একটা টার্ম শিখলাম, হাইব্রিড ভিগর। এটার অর্থ হচ্ছে যে আউটব্রিডিং এর ফলে প্রাপ্ত যে যে ব্রিড আমরা যে জাতটা পেলাম সেটা পিতামাতার থেকে অধিক সতেজ শক্তিশালী হয়। এই ঘটনাকে আমরা হেটেরোসিস বা হাইব্রিড ভিগর বলি। এখন দেখো, আমরা যখনই এই আউটব্রিডিং বললাম, আউটব্রিডিং এর কিছু সুবিধা আছে, যেমন হেটেরোজাইগোসিটি বৃদ্ধি, হোমোজাইগোসিটি হ্রাস, নতুন জাত উদ্ভাবন, প্রাণ শক্তি, সজীবতা এবং প্রজনন ক্ষমতা সহ উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা দেখা যায় যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত প্রকার বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এটা এই আউটব্রিডিং এর ক্ষেত্রে অন্যতম সমস্যা। তোমরা দেখতে পাচ্ছ টাইপস অফ আউটব্রিডিং, আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। একটা করছি ইন্ট্রারেসিয়াল ক্রস, আর হচ্ছে ক্রস ব্রিডিং। ইন্ট্রা শব্দটা হচ্ছে অন্ত, একই জাতের মধ্যে ক্রস। একই জাতের মধ্যে ক্রসকে আমরা একটু বলে নিই যে এই ধরনের ক্রস, মনে করি গো-মহিষের ক্ষেত্রে একটি ইনব্রিড ষাঁড়কে একই জাতের কিন্তু বংশীয় সম্পর্ক নেই এমন একটি গাভীর সাথে ক্রস করা। আমরা যেটা বললাম, একটি আমাদের দেশীয় আমরা মনে করলাম একটা গো-মহিষের ষাঁড়, তার সাথে সম্পর্ক নেই কিন্তু বংশীয় সম্পর্ক নেই এমন একটা গাভীর আমরা ক্রস করলাম। দুটোই কিন্তু আমরা বললাম যে একই রেসের মধ্যে। সাধারণত ইনব্রিড তুলনায় এই পদ্ধতির আশ্চর্যজনক সুফল পাওয়া যায়। যেমন তোমরা হেরিফোর্ড গরুর নাম শুনছো। এই পদ্ধতিতে আমরা হেরিফোর্ড প্রয়োগ করে দেখা গেছে যে হাইব্রিড গুলোর ওজন মায়ের দুধ ছাড়ার প্রাককালে ইনব্রিড বাচ্চাদের তুলনায় প্রায় 12% বেশি হয়। হাইব্রিড এবং ইনব্রিড বাচ্চাদের একই রকমের খাদ্য পরিবেশনার পর চূড়ান্ত পর্যায়ে দেখা যায় যে হাইব্রিডের ওজন ইনব্রিডের থেকে বেশি। কাজেই যেহেতু এটা আমরা বললাম যে আউটব্রিডিং, একই রেস কিন্তু সম্পর্ক নেই এমন দুটোর মধ্যে ক্রস। আর ক্রস ব্রিডিং আমরা এখন নেক্সট বললাম ক্রস ব্রিডিং। একই প্রজাতির কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন জাত এর মধ্যে যখন আমরা ক্রস করি তখন আমরা এক কথায় বলি ক্রস ব্রিডিং। ইন্টারেসিয়াল মানে একই রেসের মধ্যে কিন্তু ক্রস ব্রিডিং মানে ভিন্ন ভিন্ন রেসের মধ্যে। এই ক্রস ব্রিডিং আবার দুই প্রকারে ভাগ করি আমরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ইন্টারেসিয়াল ক্রস এবং ইন্টারস্পেসিস ক্রস। আমরা প্রথমে পড়বো ইন্টারেসিয়াল, অর্থাৎ আন্ত। ইন্ট্রা মানে অন্ত এবং ইন্টার মানে হচ্ছে আন্ত, অর্থাৎ বিভিন্ন রেসের মধ্যে। এটাকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করি। এক নম্বর দেখো লেখা আছে ক্রিস ক্রস, ক্রিস ক্রসিং। ক্রিস ক্রসিং আমি বলি দুটি বিশুদ্ধ জাতের মধ্যে ক্রসের ফলে সৃষ্ট সংকর জাত। দুটি বিশুদ্ধ জাতের ক্রসের মধ্যে সৃষ্ট সংকর জাতকে প্রথম একটি প্যারেন্টাল বিশুদ্ধ জাতের সাথে এবং এর ফলে সৃষ্ট অপত্য কোষকে অপর প্যারেন্টাল জাতের সাথে ক্রস করাকে আমরা এক কথাই বলি ক্রিস ক্রসিং। অর্থাৎ আমরা দেখা যায় যে সকল জেনারেশনের সাথে সংকর জাতকে আমরা একত্রভাবে প্যারেন্টাল ক্রস দিয়ে ক্রস করি। এর ফলে যে ক্রসটা হয় তাকে আমরা বলি ক্রিস ক্রসিং। দেখো, আমি একটু উদাহরণ রাখছি, জার্সি এবং শাহিওয়াল প্যারেন্টাল জাত। এরপরে সংকর জাত আসলো, তার সাথে যদি আমি প্যারেন্টাল জার্সি জাত ক্রস করি এবং পরবর্তী সংকরের সাথে আমি আবার শাহিওয়াল ক্রস করলাম, তাহলে একান্তভাবে আমি দেখলাম সংকর জাতের সাথে পর্যায়ক্রমে প্যারেন্টাল জাত ক্রস, একে বলা হয় ক্রিস ক্রসিং। এই ধরনের সকল সংকর জাতকে সাধারণত প্যারেন্টাল সাথে ক্রস করানো হয়। লক্ষ্য করো, ব্যাক ক্রসিং। দুটি বিশুদ্ধ জাতের থেকে সৃষ্ট সংকর জাতকে যদি পিতা বা মাতার সাথে ক্রস করা হয় তাকে ব্যাক ক্রসিং বলা হয়। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ জার্সি এবং শাহিওয়াল প্যারেন্টাল জাত। এদের থেকে এখানে সংকর জাত আসলো, তার সাথে আমি জার্সি বা শাহিওয়াল যে কোনো একটা প্যারেন্টাল ক্রস করাবো।
একে বলা হয় ব্যাক ক্রসিং। এরপরে দেখো ট্রিপল ক্রসিং। ট্রিপল ক্রসিংটা তোমরা একটু লক্ষ্য করো। আমরা জানি এটা ট্রিপল মানে তো আমরা জানি তিনটা জাত নিয়ে এখানে ক্রস করানো হয়। এ ধরনের জাতের তিনটি আমি জাত নিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ জার্সি, শাহিওয়াল এবং সিন্ধি। জার্সি, শাহিওয়াল এবং সিন্ধি। আমি জার্সি এবং শাহিওয়ালের মধ্যে ক্রস করছি, দেখো এবারে শঙ্কর জাত। তার সাথে আমি সিন্ধি ক্রস করছি, তার সাথে ক্রস করে আবার শঙ্কর জাত পেলাম, তার সাথে আবার জার্সি ক্রস করলাম, এরপর আবার শঙ্কর জাত, আবার কি শাহিওয়াল। যদি আমি ধারাবাহিকভাবে এভাবে ক্রস করি তিনটা প্যারেন্ট নিয়ে বা তিনটা জাত নিয়ে, আমি এই ক্রসকে আমরা বলি ট্রিপল ক্রসিং। ট্রিপল ক্রসিং অর্থাৎ এই 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 ক্রসিং এর মূল ভিত্তি হচ্ছে, আমি যদি F1 বলি, এরপর আমি যদি জার্সিকে A বলি, শাহিওয়ালকে B বলি, সিন্ধি C, F1 গুণ C, দেন F2 গুণ B, দেন A, দেন F3 গুণ C, আবার হয়তো A আসবে, ধারাবাহিকভাবে কি চলতে থাকবে। আউট ক্রসিং, এটা আমরা বললাম যে একেবারে ভিন্ন সম্পর্ক দুটো আমরা রেসের মধ্যে ক্রস করব, যেমন জার্সি গাভী আর জার্সি ষাঁড়। এখন আমরা আসি যে অন্যতম একটি পদ্ধতি গ্রেডিং আপ। গ্রেডিং আপ এর মাধ্যমে সাধারণত অনুন্নত জাতকে উন্নত জাতে পরিণত করা হয়। উন্নত জাতে পরিণত করা যায়। লক্ষ্য করো, গ্রেডিং আপ আমরা বলতে কি বুঝি? একটি কম উৎপাদনশীল উন্নত জাতের পশু পাখিকে ধাপে ধাপে উন্নত জাতে পরিণত করার জন্য এক বিশেষ প্রক্রিয়া। এক্ষেত্রে ভালো জাতের পশুর শুক্রাণুকে প্রধান নিয়ামক হিসেবে ব্যবহার করা হয় এবং অন্য জাতের স্ত্রী এবং তার বংশধর বা কন্যা সদস্যদের কয়েক প্রজন্ম ধরে উন্নত জাতের পুরুষ দ্বারা গর্ভধারণ করা হয়। ফলে প্রতিটি জেনারেশনেই জেনেটিক গুণাগুণ ক্রমশ কি উন্নত হয়। এক পর্যায়ে উন্নত জাতটি আদর্শ জাতে পরিণত হয়। আমাদের দেশে গবাদি পশুগুলোকে এভাবে আমরা উন্নত জাতে পরিণত করতে পারি। পরীক্ষা করে দেখা গেছে যে প্রথম ক্রসে উন্নত জাতের বংশধররা 50% এবং উন্নত জাতের 50% বৈশিষ্ট্য অর্জন করে। দ্বিতীয় ক্রসের বংশধরে উন্নত 75% এবং তৃতীয় ধাপে দেখা যায় যে 27.5% গুণাবলী লাভে সক্ষম হয়। এরকম প্রজন্ম থেকে প্রজন্ম ক্রমাগত উন্নত বৈশিষ্ট্য বলে বা গুণাবলী সন্নিবেশ ঘটে। আমরা এই বিশেষ পদ্ধতিকে আমরা বলি হচ্ছে গ্রেডিং আপ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমি বললাম যে আনস্পেসিফাইড অরিজিনাল ফিমেল, আমি একটা দেশি গাভীর কথা মনে করলাম, সাথে আমি একটা রেজিস্টার্ড ষাঁড় নিলাম। এটা উন্নত বৈশিষ্ট্য। আমরা এদের মধ্যে F1 যেটা পেলাম, ফিমেলটা যেটা গাভীটা দেখলাম, তার 50% আমরা পেলাম, 50% আমরা পিওর পেলাম। তার সাথে আমি আবার এই উন্নত ষাঁড়ের ক্রস করলাম, 75% বৈশিষ্ট্য করতে। তারপরে F3 থেকে আমি আবার ওই একই পুরুষ বা একই ষাঁড় দ্বারা আমি আবার কি ক্রস করলাম। দেখো F3 তে আমরা 87% এবং F4 এ 93.7% আমরা পিওর বা উন্নত জাত পাচ্ছি। এই যে একটি অনুন্নত ফিমেলের সাথে উন্নত গাভীর যে প্রজন্ম ধারাবাহিকভাবে যে ক্রস, সেটাকে আমরা এক কথায় গ্রেডিং আপ করি। এই বিষয়টা আমরা আরেকটু আমরা স্পষ্ট হয়ে বিষয়টা বুঝি। দেখো, প্রথমে একটা দেশি গাভী উন্নত ষাঁড়, এর ফলে আমরা পেলাম যে গাভীটি বা যে বাছুর গরুটি, সেটার কন্যা সন্তান ছিল, তার বৈশিষ্ট্য কত পার্সেন্ট হতে হবে? 50%। এই গাভীর সাথে আবার ওই একই ষাঁড়টা আমরা ক্রস করছি, বৈশিষ্ট্য কত? 70%। এই যে ফিমেল আমরা তার সাথে আবার আমরা ক্রস করেছি ওই একই রাজ্যের ষাঁড়। এভাবে আমরা ধারাবাহিকভাবে নির্দিষ্ট উপায়ে ক্রস করে আমরা দেখা যায় যে প্রায় বিশুদ্ধ বা প্রায় উন্নত জাত আমরা মানে এই ষাঁড়ের উন্নত বৈশিষ্ট্য প্রায় আমরা কি নিয়ে আসতে পারি। এই প্রক্রিয়াকে বলা হয় জাত উন্নয়ন বা গ্রেডিং। আমি এখানে আরেকটা গ্রেডিং আপ তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো যে এটা ক্লাস নাম্বার 1, পিওর ব্রিড এবং গ্রেড ফিমেল ধরা বললাম একই রকমের ক্রস করে আমি F1 এ পেলাম 50-50। তোমার দেখো 3x4, সেটা আগে 75% বললাম। তারপরে দেখো প্রায় 80% উপরে, দেন কি 90% উপরে। তারপরে ফিফথ জেনারেশনে যে আমরা কি একটা উন্নত জাত পেলাম।
এই পদ্ধতিকে আমরা এক কথায় বলি গ্রেডিং আপ। গ্রেডিং আপ। এরপরের পদ্ধতিকে আমরা বলি স্পেসিস হাইব্রিডাইজেশন। যখন দুটি ভিন্ন জাত উপজাত প্রজাতির মধ্যে প্রজননের ফলে সৃষ্ট নতুন বংশধারণ উৎপাদন ক্ষমতা পূর্বপুরুষ পিতামাতার চেয়ে অধিক হয়, তখন এই পদ্ধতির প্রজননকে আমরা স্পেসিস হাইব্রিডাইজেশন করি। এখন আসো আমরা যে আউটব্রিডিং করেছিলাম তার ভিতরে দুটো ভাগে ভাগ করেছিলাম, যে আমরা ক্রস ব্রিডিংকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, ইন্টারেশিয়াল এবং ইন্টারস্পিসিস। ইন্টারেশিয়াল এবং ইন্টারস্পিসিস। এই ইন্টারস্পিসিসকে আমরা এক কথায় বলি বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রস। গৃহপালিত পশু পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে আমরা এই ক্রসের সফলতা বিরল, কারণ আমরা জানি প্রজাতির সংজ্ঞায় সাধারণত ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস করলে পরেও উর্বর সন্তান আসে, সাধারণত সন্তান আসে না, যদি আসে সন্তান উর্বর হয় না। তথাপি অসংখ্য ব্রিড পৃথিবীতে আছে যাদের মধ্যে এই ইন্টারস্পিসিস বা দুটি ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস ঘটিয়ে পাওয়া গেছে। যেমন এরা সবাই সাধারণত দেখা যায় যে অনুর্বর হয়, তবে এখন বিজ্ঞান দেখছে কিছু কিছু আবার উর্বর হতেও পারে। আমরা একটি উদাহরণ তোমাদের সাথে বলি, তোমরা খচ্চর সবাই চেনো, যেটা গাধা এবং ঘোড়ার মিলনের ফলে হয়। নানা দিক থেকে খচ্চর যে কোনো প্রাণীদের তুলনায় উত্তম, কারণ গাধার চেয়ে খচ্চর আকারে বড়, দ্রুতগামী এবং শক্তিশালী হয়। আবার ঘোড়ার তুলনায় খচ্চর অধিক পরিশ্রমী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্বল্প খাদ্যে দীর্ঘ সময় কাজ করতে পারে। বাণিজ্যিকভাবে কিন্তু দীর্ঘকাল ধরে খচ্চর উৎপাদন করা হচ্ছে। এটাকে আমরা ইন্টারস্পিসিস ক্রস বলি, কারণ এগুলো কিন্তু কৃত্রিম প্রজননের একটা অংশ। এই খচ্চর কিন্তু সে বংশ বৃদ্ধি করতে পারে না, কিন্তু আমাদের পৃথিবীতে খচ্চরের চাহিদা আছে, ফলে আমরা কৃত্রিম উপায়ে গাধা এবং ঘোড়ার ক্রস করি, খচ্চর কি উৎপাদন করি। আমরা এই জাতীয় ক্রসকে বলি ইন্টারস্পিসিস ক্রস। এখন দেখো, এই যে আমরা এনিম্যাল ব্রিডিং করলাম, অর্থনৈতিকভাবে উপকারী প্রাণীদের উপরে প্রজনন পদ্ধতির প্রয়োগ করে আমরা কি সফলতা পেলাম, কেন এইগুলো করার প্রয়োজনীয়তা আছে। তো আমরা জানি যে এই যে আমরা টোটাল ক্রসটা পড়লাম, আমরা ইনব্রিডিং এবং আউটব্রিডিং দুটো শিরোনামে করলাম। আমি এখানে বোঝানোর সুবিধা তিনটা শিরোনামে আলোচনা করছি: ইনব্রিডিং, আউটব্রিডিং এবং ক্রস ব্রিডিং। ইনব্রিডিং এর ক্ষেত্রে আমরা বলি অর্থনৈতিকভাবে উপকারী প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদির ক্ষেত্রে ইনব্রিডিং এর প্রয়োগ খুবই সীমিত। পশু পাখির মধ্যে পিতা, কন্যা, মাতা, পুত্র, সহোদর, ভাই বোন, সৎ ভাই বোন, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন এবং আরো দূর সম্পর্কিত আত্মীয় স্বজন যাদের মধ্যে রক্ত সম্পর্ক রয়েছে, তাদের মিলনের ফলে ইনব্রিডিং ঘটে। এটা আমরা পূর্বে জেনেছি। এই পদ্ধতি কয়েক পুরুষকাল চলতে থাকলে আমরা দেখি পরবর্তী বংশধর দুর্বল, খর্বাকৃতির, বিকলাঙ্গ বা প্রজনন ক্ষমতা লোপ পায় দেখি আমরা, বা ওই প্রজাতিতে বিলুপ্তির বংশধরের বিলুপ্তির কাছাকাছি আছে। তাই সাধারণ পশু প্রজননের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ খুবই কম। অর্থনৈতিক উপকারী প্রাণীদের প্রজনন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম ইনব্রিডিং এর প্রয়োগ আমরা খুব কম করে থাকি, তবে ক্ষেত্র বিশেষ এর ব্যবহার হয়ে থাকে। যেমন একটি জাতের মধ্যে বিশেষ উপজাত সৃষ্টি করা, তখন কিন্তু ইনব্রিডিং ছাড়া আর অন্য কোনো পদ্ধতি এখানে হবে না, কারণ তখন নিয়ন্ত্রিত উপায়ে এটা করতে হবে এবং যাদের জিনের বাইরের জিনের ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ বিশুদ্ধ জাত তৈরির ক্ষেত্রে আমরা জানি যে একমাত্র ইনব্রিডিং ছাড়া অন্য কোনো উপায় নাই। তাছাড়া প্রকট নয় এমন কোনো অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দূর করার জন্যও আমরা এটা করতে পারি। আবার ভবিষ্যতে সমরূপতা সৃষ্টির জন্য এই পদ্ধতি প্রয়োগ করতে পারি। ইনব্রিডিং এর যেমন অসুবিধা আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ইনব্রিডিং এর ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি, যেটা আমরা বললাম। এখন আউটব্রিডিং এর মাধ্যমে কি হতে পারে? বিশুদ্ধ জাত প্রজনন এবং উন্নয়নের একটি উত্তম পদ্ধতি। সারা বিশ্বব্যাপী এই পদ্ধতি আমরা দেখে আসছি যে জাত উন্নয়নের জন্য এই বিকল্প পদ্ধতি আসলে নাই। একটি জাতের ভালো পুরুষ ও স্ত্রী তাদের মধ্যে রক্ত সম্পর্ক নেই, বাছাইয়ের মাধ্যমে প্রজনন করানোর ফলে স্বজাতের উন্নয়ন করা হয়। বিভিন্ন জাত উদ্ভাবনের পর থেকে এই পন্থায় পশু পাখির যথেষ্ট পরিবর্তন এবং উন্নয়ন সাধিত হয়েছে। যেমন একই জাতের ভালো গুণাবলী সম্পন্ন পুরুষ
পুরুষ এবং স্ত্রী গরুর প্রজননের ফলে উৎপন্ন বাচ্চার প্রাণ শক্তি বাবা মার চেয়ে অধিক পরিলক্ষিত হয়। বাবা মার চেয়ে বাচ্চার বিস্তার ক্ষমতা বৃদ্ধি এবং গরু উৎপাদনের ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি, এগুলো আসলে আহ, বৃদ্ধি বৃদ্ধি হয়। এগুলো আসলে একমাত্র আউটব্রিডিং এর ফলেই কি সম্ভব। এখন দেখো ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং হচ্ছে একই প্রজাতির দুইটা ভিন্ন জাতের পশুর মিলনে ক্রস ব্রিডিং ঘটে, এটা আমরা জানি। যেমন শাহিওয়াল এবং সিন্ধি ষাঁড় গাই মিলনের ফলে ক্রসে আমরা ব্রেড জাত তৈরি করলাম। তাছাড়া RRI ও দেশি মুরগির মিলনেও আমরা ক্রস ব্রিড জাত তৈরি করতে পারি। ক্রস ব্রিড জাতে অধিক প্রাণ শক্তি পরিলক্ষিত হয়, এটা আমরা পূর্বেই বললাম। এদের অধিক দীর্ঘ থাকার ক্ষমতা থাকে, অধিক বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা এবং উর্বরতাও কি বৃদ্ধি পায়। এই জন্য এই 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 ক্রস ব্রিডিং এর জন্য প্রয়োজন হলো দুইটা জাতের বিশেষ গুণাবলী একত্রে সংমিশ্রণ করা। যেমন তোমরা এখন জানো যে আমরা আমাদের ক্ষেত্রে যেগুলো আমাদের দুগ্ধ সংগ্রহকারী গরু আছেন, যেগুলো ডেইরি খাবার করি, সেটা কিন্তু আমরা মাংসের দিকে যাই, আমরা দুগ্ধ প্রোডাকশনের দিকে যাই। তাহলে আমাদের দেশি গরুর দুধ থেকে এখন কিন্তু আমরা বাইরের যে ক্রস গরুগুলো আমরা যেগুলো উৎপন্ন করছি সেগুলো কিন্তু অনেক বেশি দুধ দেয়। এর একমাত্র সম্ভব হয়েছে এই যে ক্রস ব্রিডিং এর মাধ্যমে। আবার তোমরা জানো যে এখন গরুর মাংস উৎপাদন বেড়ে গেছে, দেশি গরুর সাথে বাইরের গরু ক্রস করার ফলে পেয়েছে তথা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলে কিন্তু ছিল ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং ছাড়া কিন্তু এটা করা সম্ভব নয়। তোমরা জানো যে একটি সম্পূর্ণ নতুন জাত উদ্ভাবনের উদ্দেশ্য এই পদ্ধতি সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। আমরা আমেরিকান সহ উন্নত বিভিন্ন দেশে আমরা জানি যে অনেক জাত আছে যেগুলো এই ক্রস ব্রিডিং মাধ্যমে উৎপন্ন করা সম্ভব হয়েছে। এখন আমরা এতক্ষণ আমরা আউটব্রিডিং করলাম, তাহলে আউটব্রিডিং এর সুবিধাগুলো কি আমরা একটু জেনে নিই। আমরা প্রথমে বললাম এটাতে হেটেরোজাইগোসিটি বৃদ্ধি পায়, অর্থাৎ বৈশিষ্ট্যের উন্নয়ন ঘটে। আউটব্রিডিং এর মাধ্যমে আমরা ক্ষতিকর জিন রহিত করতে পারি এবং এর ফলে যে উৎপন্ন যে ব্রিডটা আমরা পাই নতুন জাত, সেটা অধিক সমৃদ্ধ হয়, সতেজ হয়, হ্যাঁ, তার বৃহদাকার হয় এবং মাংস ডিম উৎপাদনের ক্ষমতা আরো কি বৃদ্ধি পায়। এরা উর্বর হেটেরোজাইগাস সদস্য অধিকাংশই প্রাকৃতিক নির্বাচনে তৈরি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এরা সবল শক্তি দৈহিক গঠনও মানবের থেকে সবল হয়, এই জন্যে দেখা যায় যে প্রাকৃতিক নির্বাচনে এরা সাধারণত জয়ী হয়। পপুলেশনে আমরা জানি নতুন নতুন উপকারী জিনের আগমনের অবারিত সুযোগ দিচ্ছে, ব্রিডিং এ কখনো এটা সম্ভব নয়। এবং হাইব্রিড উর্বর হলে নতুন জাত প্রতিষ্ঠা করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর অসুবিধা আমরা বলেছিলাম যেখানে অনাকাঙ্ক্ষিত প্রকার বৈশিষ্ট্য আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হাইব্রিড বংশধারা অনুর্বর বা বন্যা হয়। আমরা এতক্ষণ আউটব্রিডিং এর সুবিধা অসুবিধা সম্বন্ধে জানলাম। এখন যেহেতু আমরা পশু প্রজনন বিদ্যা অধ্যয়নটা করলাম আজকে, তাহলে আমাদের দেশে জাতের কিছু গরু ছাগল সম্বন্ধে আমরা পরিচিত হই। যেমন দেশি জাতের গরুর মধ্যে দেখো তোমরা লাল চাটগিয়া গরুর নাম শুনছো। এই গরুটি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার জেলায় পাওয়া যায়। এদের গায়ের রং লাল, শিং পাতলা, মুখ খাটো এবং চওড়া। এরা শান্ত প্রকৃতির, মাঝারি ধরনের দেহ। এদের ওজন সাধারণত দেখা যায় গাভীর ওজন 210 থেকে 230 কেজি এবং ষাঁড়ের ওজন 350 থেকে 400 কেজি হয়ে থাকে। একইভাবে তোমরা আর একটি ব্রিড দেখতে পাচ্ছ পাবনিয়া বা পাবনা। এটা মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা, শাহজাদপুরের দিকে এটা থাকে। এই গরুগুলো আকৃতিতে বেশ বড় হয়। এদের গায়ের রং সাদা, লাল কিংবা মিশ্র হয়। এই গরুগুলোর দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেশি জাতের মহিষ। আমাদের দেশে দুই ধরনের মহিষ আছে। একটা মহিষকে আমরা বলি জলাভূমি বা কাদা পানির, আরেকটি নদীর মহিষ বলি। হ্যাঁ, মহিষের গায়ের বর্ণ সাধারণত কালো হয়, এদের শিং বড় হয় এবং বাঁকানো থাকে। হ্যাঁ, মাথা ভারী, মুখ লম্বা, কপাল এবং বুক প্রশস্ত হয়। এরপরে দেখো আমরা দেশি জাতের ছাগলের পরিচয় করাই দিই। তোমরা সবাই চেনো, এটি ব্ল্যাক বেঙ্গল গোট, তোমরা জানো। বাংলাদেশে খুব সুপরিচিত এই ছাগলটি। হ্যাঁ, এটি বাংলাদেশের সব জেলাতেই এটি কম বেশি পাওয়া যায়। তবে ভারতের আসাম, মেঘালয়ে এই ছাগল দেখা যায়। এদের গায়ের রং কালো হয়, বাদামি সাদা রঙেরও হতে পারে। এদের পা খাটো, কান ছোট ও খাড়া, শিং ছোট কালো, যা 5 থেকে 10 মিটার লম্বা হয়।
শিং উপরের দিকে এবং কিছুটা পেছনের দিকে বাঁকানো থাকে। এই ছাগলের ব্ল্যাক বেঙ্গল গোটের মাংস অন্যান্য জাতের তুলনায় অনেক সুস্বাদু এবং উন্নত মানের। এদের চামড়া উন্নত মানের হয়, বিদেশে এদের ব্যাপক চাহিদা আছে। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলের ছাগল খুব বেশি, যেটা ছাগি খুব বেশি দুধ দেয় না, দৈনিক 200 থেকে 250 গ্রাম। হ্যাঁ, চামড়া বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহার হয়, নানা রকমের ব্যবহার এই ছাগলের মাংস এবং আমরা জানি চামড়ার আছে। এরপরে দেখো দেশি জাতের মুরগি তোমরা দেখতে পাচ্ছ, ব্রাহ্মা মুরগি এবং আসিল মুরগি। দেখো আসিল মুরগি, এটা বাংলাদেশের কুমিল্লা, সরাইল এবং চট্টগ্রাম জেলার আবাসস্থল। আকারে বেশ বড়, মাংসল, গলা এবং পা লম্বা। এদের ঝুঁটি অনেকটা ঝুঁটি পি 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 বর্ণের, পি বর্ণের হয়ে থাকে, আমরা জানি পি। আর এদের বুক প্রশস্ত, পায়ে পালক থাকে না, পালকের রং কালো বা মিশ্র রঙের হয়ে থাকে। আরেকটি মুরগি তোমরা দেখছো ব্রাহ্মা নামের, এটি ব্রহ্মপুত্র আবহাওয়া অঞ্চলে পাওয়া যায়। এর পালক সাদা, লেজের অগ্রভাগ কালো এবং মাংসল প্রকৃতির, কানের লতি লাল এবং এদের ঝুঁটি পি আকৃতির। বড় মুরগির ওজন 3 থেকে 4 কেজি হতে পারে। এগুলো আমাদের দেশি জাতের মোরগ মুরগি আমরা দেখলাম। হ্যাঁ, প্রতিদিনের ন্যায় তোমরা জানো যে এই অধ্যায় থেকে কুইজ, তারপরে শর্ট টাইপ এবং ব্রড প্রশ্ন হতে পারে। কুইজ অনেক প্রশ্ন আছে, যেগুলো আমরা জানি গ্রেডিং আপ কি, হ্যাঁ, ক্রিস ক্রস কি, আউট ক্রসিং কি, ইনব্রিডিং কি, লাইন ব্রিডিং কি, ক্লোজ ব্রিডিং কি, এরকম প্রশ্ন আসতে পারে। বড় প্রশ্ন আমরা জানি যে এখান থেকে বড় মুরগির যে জাত উন্নয়ন কিভাবে করা হয়, বা ইনব্রিডিং আউটব্রিডিং সুবিধা অসুবিধা, হ্যাঁ, এদের পার্থক্য, নানা রকম প্রশ্ন এখান থেকে থাকতে পারে।